নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ব্যান্ডেল চারণিক একাডেমির আয়োজনে ওনাদের নিজস্ব মহলা কক্ষে আয়োজিত হয়ে গেল নাটকের পাঠের আসর। বক্তা ছিলেন নাট্যকার শ্রী সুব্রত কাঞ্জিলাল। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নাটক পাঠের আসর দিন। আমাদের মধ্যে উপস্থিত আছে স্বনামধন্য নাট্যকার সুব্রত কাঞ্জিলাল মহাশয় এবং মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত আছেন আমাদের এই শিল্পী বিতান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিতান দা। আমরা এই মুহূর্তে সুব্রত কাঞ্জিলাল মহাশয়কে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে শিল্পী বিতান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিতান দাকেও আসার জন্য অনুরোধ করছি। আমরা ওনার কাছ থেকে তো নাটকের কিছু শুনবই, তারপরেও আমরা যেটা শুনতে চাই সেটা হচ্ছে আমরা যে থিয়েটারটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা ঠিকঠাক কি এগিয়ে নিতে পারছি, বা আমাদের আরো কি করে ভালো আমরা করতে পারি। যদি একটু আপনি বলেন কিভাবে আমরা থিয়েটারটাকে আরো মসৃণের পথে নিয়ে যাব, তাহলে আমরা একটু সমৃদ্ধ হব। আপনার কাছে এইটুকু আশা রাখবো, তারপরে আমরা নাটকের পাঠের আসর যাব। আমরা বাবা মা যখন সন্তানের নাম রাখি তখন তো ভেবে চিন্তেই রাখি। কোনো সংগঠনের যখন কোনো নাম রাখা হয় তখন ভাবতে হয় কি নাম রাখবো, তাই না? একদম। সুতরাং এই চারণিক নামটার মধ্যে আমি আশা করব যে তাৎপর্য রয়েছে। কি চারণিক? চারণিক শব্দটা কিন্তু একটা দার্শনিক শব্দ, একটা কাজ। থিয়েটার বা অভিনয় কলা, এইটা নিয়ে একটা সময় মানুষ কিন্তু মানুষের ক্ষেত্রে চলে যেত। থিয়েটারের আদি জন্মটাই হয়েছিল কিন্তু মানুষের উঠোনে, ক্ষেত খামারে, নাট মন্দিরের উঠোনে, ইত্যাদি ইত্যাদি। এই অনুযায়ী আমার পড়াশোনা করছেন তারা জানেন, তারও অনেক ইতিহাস আছে, আমি সেই দিকের মধ্যে যাচ্ছি না। এই চারণ নামটার সঙ্গে সঙ্গে যেটা আমাদের মধ্যে আসে যে তাহলে চারণ কবিদের ভূমিকাটা কি ছিল, সেই ভূমিকাটা তারা কি বলতে যেতেন, কোন কথা বলতে যেতেন, কোন গান শোনাতে যেতেন মানুষের কাছে, সেটা নিশ্চয়ই মানুষের গান। তা মানুষের গান কি হবে? গান মানে আমরা বুঝি শুধুই মনোরঞ্জন, খুঁজি আনন্দ। আনন্দ তো বটেই, শিল্পের কাজ তো আনন্দ দেওয়া মানুষকে, কিন্তু আনন্দের মধ্যে দিয়ে একটা সত্য কথা বলতে বলা। শিল্পীরা কি করেন? অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলো তারা করে কি, তারা মানুষের কাছে পৌঁছতে চেষ্টা করে। কোনো একজন লেখককে যদি প্রশ্ন করা হয়, সে ম্যাক্সিম গোর্কি হোক, মানিক বন্দ্যোপাধ্যায় হোক, কেন লেখেন? তারা বলবে না লিখে পারি না, আর কিছু পারি না তো লিখতে। আর আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো আছে, সেই জীবনের অভিজ্ঞতাগুলো আমি আমার লিখে, আমার শিল্পের মধ্যে দিয়ে, সিনেমার মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করি। এখন আমি যেভাবে বলি, আমার যে গুরুদেব, আমি যাকে মানে আমার জীবনে, আমি শিয়ালদা স্টেশনের ওখানটায় আমার বাড়ি ছিল, বনেদি, মানে আমাদের বংশ পরম্পরায়। তো আমার ছোটবেলায় আমি যাদেরকে পেয়েছিলাম তারা হচ্ছে বাংলা থিয়েটার এবং সিনেমার, মানে আজকে প্রাতঃস্মরণীয় মানুষ, সবাই সেটা পায় না। সে কারণে উৎপল দত্তের মতো মানুষকে আমি পেয়েছিলাম, বিরেন ভট্টাচার্য বা ঋত্বিক ভট্ট বা আরো। তাদের কাছ থেকে যা শুনেছি এই এখন পর্যন্ত সেগুলি মনে রেখে সেটাই প্রতিপালন করার চেষ্টা করি এবং বলি। ঋত্বিক ঘটকের একটা কথা বলতে, যে দেখ, তুই যখন একটা নাটক লিখছিস বা সিনেমা তৈরি করছিস, তার মধ্যে যে গল্পটা তুই বললি, এই গল্পটা তো তোর দেখার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অ্যানালিসিস করেছিস, তুই দেখেছিস, দেখাটা হচ্ছে ফিলোসফি। তোর যে অ্যাঙ্গেল থেকে তুই যে দেখেছিস এবং ভেবেছিস, এইটা তুই মানুষের কাছে পৌঁছে দে। তার মানে তুই শিক্ষক হিসেবে না, মাস্টারমশাই কিন্তু করিস না। শিল্পী কখনো
ট্রাফিক পুলিশ হতে পারে না যে তুমি ডান দিকে যাও মা দিকে যাও, এটাকে বলতে পারো, বলাটা উচিত না। আমরা যারা কাজ করি আমরা কিন্তু মানুষের শিক্ষক নয়, সমাজের শিক্ষক নয়। আমরা বলি আমার এই ভাবাটা কি তুমি ভেবেছো? আকাশের চাঁদ তো সবাই দেখে, আরো প্রকৃতির অনেক কিছু দেখে, দেখে না। আমি বলবো তাকায়। যে আমাদের সময় মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো যা ছিল, থিয়েটারের দলগুলো যেভাবে শো করতো, ট্রেনে যেত বম্বে দিল্লি এখানে ওখানে, পয়সা লাগতো না, ভাবতেই পারতো না, ট্রেনের টিকিট চেকার চাইতো না, সেটা নেই। এবং 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 বলছি যে তখন এন্ট্রি ফিস যে 10 টাকা, এই 10 টাকা 20 টাকা 20-25 টাকা এন্ট্রি ফিস যেতে হতো, প্রাইজ মাইনে পুরস্কার ছিল না, তা সত্ত্বেও সেখানে ছুটতো, তাই কেন কিসের জন্য ছুটতো? নিজেকে প্রকাশ করার জন্য। এক নিশ্চয়ই আছে শিল্পী তো তার নিজেকে প্রকাশ করতেই চাইবে যে আমি এটা ভেবেছি। তার সঙ্গে সঙ্গে আর একটা ছিল, সেটা হচ্ছে যে কি সমাজ সত্য। আমি যেটা বলছি থিয়েটারের মধ্যে কি বলছি, আমরা যে থিয়েটারটা এখনো করছি আজকের দিনে দাঁড়িয়ে, কতটা প্রাসঙ্গিক হলে এখন কি দর্শক কি চায়? এখন কি দর্শকের শুধু এন্টারটেনমেন্ট দিলেই হবে, নাকি আরো অন্য কিছু চাই যেইগুলো আমাদের মধ্যে থেকে যে নাটকটা লিখছেন সে কোন সময়ে দাঁড়িয়ে এই নাটকগুলো দেখছেন, বা কিরকম নাটক হওয়া উচিত এই সময় এখন? দেখো আমি 70 দশক থেকেই বলছি। 70 দশকের মধ্যে আমাদের থিয়েটারের দলগুলো ঢাল ঢাল নেই, তরোয়াল নেই, নির্বিরাম শব্দ, আলো ছিল না, মিউজিক ছিল না, সেট ছিল না, একদম নাটকটা ছিল। তারা নাটক করে মানুষকে ভাবাতে পারত। একটা নাটকে যে ভিড় হতো, আমি প্রতিযোগিতার মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আমি দেখেছি কোথাও 3000-4000 লোক নাটক দেখতে এখনো এসেছে। হয়, কয়েকটি জায়গায় হয়। কিছু কিছু জায়গায় হয়। আমাদের এবার আমরা একটা নাটকের পাঠের আসরেই যাব, কেন ওনার একটি নাটক আমরা শুনবো। উনি আমাকে শোনাবেন বলেছেন। সামাজিক বলেছিলাম, অসামাজিক নাটক কিন্তু হয় না। ঘরে কাজ করতে করতে এই ঘরে আসবে, এই ঘর যেটা দেখানো হচ্ছে, বাইরে রাস্তার দিকে তাকাবে জানলা দিয়ে, এই বাড়ির মানে এই যে ঘরটা হচ্ছে প্রায় 3 তলার মতো কিছু, সেখানে যানজট চলছে, নানা রকম গাড়ি ঘোড়া, বিভৎস শব্দ, যানজট চললে বা আসে না, বউ বিরক্ত সহকারে ওইসব দেখে বলছে, এই যে শুনছেন রায়বাবু, শুনুন কি হলো বলুন তো নিচে, আপনি তো নিচ থেকে এলেন। নেপথ্যে একজন কণ্ঠস্বর শোনা গেল, তাকে আমরা মঞ্চে দেখাতেও পাই যদি মনে করে পরিচালক। সে বলছে, ওই রোজ যা হয় আর কি, নতুন কিছু না। তাছাড়া নতুন কিছু হবার সম্ভাবনা কোথায় বলুন? গতির যুগ, গতি, সবাই ছুটছে, কে কাকে ডজ করে বেরিয়ে যাবে। বউ বলছে, কজন মারা গেল বলুন তো? লেখক সম্পাদককে দেখে বলছে, আপনি? বউ বলছে, এই লোকটা দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে কি সব বলছে দেখো। সম্পাদক বলে, কি সব নয় রবীন বাবু, কি সব নয় রথিন বাবু, যাকে বলে জমের দক্ষিণ দুয়ার থেকে ফিরে আসা। আমার হার্টবিট দেখুন, আর এই দেখুন না, কাটা কই মাছের মতন গরম তেলে লাফাচ্ছে। লেখক বলছে, আপনার তো 8 ঘন্টা পরে আসার কথা ছিল। 8 ঘন্টা এগিয়ে আসবার জন্য আমার কপালে যে এত বড় একটা অঘটন ঘটে যাবে, সেটা যদি আমি আগে বুঝতে পারতাম, তাহলে আমি 8 ঘন্টা দেরি করেই আসতাম। বলি, আক্কেল বিবেচনা সবে কি খুইয়েছ? ছি 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 ছি। এরপর 5 জনের কথা, 5 জনের কাছে মুখ দেখাতে পারবো? ছেলে মেয়েরা পর্যন্ত বলবে, বুড়ো বয়সের বাবার এই বিমরতি, শিং ভেঙে ওই বাছরের দলে গিয়ে ফিরে যাওয়া। দেখো, ও যে যা বলে বলুক, বিয়ের পর থেকে আমার কোন কাজটা তুমি ভালো দেখেছো? কি করে দেখবো, কি করে দেখবো? যখন শুনেছিলাম আমার সঙ্গে যার বিয়ে হচ্ছে, সেবাটা নাকি একটা লেখক, লেখক বাণী বাণী গপ্প নেকে। লেখক আমি লেখক নই, আমি লেখক। আপনি তো লেখক, মানব চরিত্র কাল্টিভেট করাই তো আপনার কাজ। তাই বলছিলাম যে মেয়েদের এই নিজের কপালে নিজে ঝাঁটা মারার ব্যাপারটা কি বলুন তো? লেখক বলছে, রবীন্দ্রনাথ এর সহজ উত্তর দিয়ে গেছেন, যাহা চাই তাহা পাই না,
যাহা পায় তাহা চায় না। ওসব বলছিলাম যে আমি তো আর এই বয়সে ব্যাচেলার, এতগুলো বছর বয়সে এখনো ব্যাচেলার হয়ে আছে। বিয়ে কাকে বলে, বউ কেমন হয়, এসব অভিজ্ঞতা আমার নেই। দেখো এখানে কি করছো, এভাবে ঢুকে পড়লে কেন? কেয়ারটেকার তোমাদের ভেতরে ঢুকতে দিল? তরুণ, গল্প জগতে চরিত্রদের কেউ কি ঠিকই রাখতে পারে স্যার? আমরা তো ইনভিজিবল। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখান থেকে তোমরা চলে যাও, নইলে পুলিশ ডাকতে আমি বাধ্য হবো। আর আমার গিন্নিকে তো চেনো না, সে জানতে পারলে কুরুক্ষেত্র বাজিয়ে দেবে। তরুণী, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে স্যার, সেটাকে সামলাতে হবে। দেখো কি সব আগডুম গাবডুম কথা বলছো। তরুণ, আমরা কিছুই বলছি না, আমাদের মুখ দিয়ে তো আপনারাই কথা বলিয়ে নেন। তরুণ, এই তো মনে পড়েছে, এবার মনে করার চেষ্টা করুন তার সঙ্গে কিরকম সম্পর্ক তৈরি হয়েছিল। এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যা থেকে আমি একটা উপন্যাস লিখতে পারি। তরুণ, শিল্পীদের সত্যনিষ্ঠ হতে হয় লেখক মহাশয়, সত্যনিষ্ঠ হতে হয়। এই কথাটা ঋত্বিক ঘটক বারবার বলে গেছে। নিজেকে নিয়ে মিথ্যাচার করতে নেই। সেই মেয়েটা আপনাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছিল। দেখো, একতরফা কিছু হয় না। আমি তাকে কখনো কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারিনি, কিন্তু একটি দুর্বল মুহূর্ত হয়ে পড়েছিলেন। তো প্রথম প্রেমের স্মৃতি আমি ভুলতে পারিনি। সেদিন স্বীকার করতে না পারলেও এতগুলো বছর ধরে আমি নিজেকে। তরুণ, শেষবারের মতো ফিরে যাবার আগে আপনাকে শেষ কথাটা বলে যায়, এবার বুঝলেন তো স্যার, প্রেমের গল্প লেখাটা অত সহজ নয়। প্রেমের গল্প লেখাটা অত সহজ নয়। প্রেমের গল্পের খোঁজ করতে গিয়ে আমার চারদিকের অবস্থাটা দেখে কি মনে হচ্ছে এখানে প্রেমের গল্প পাওয়া যায়? প্রেমের গল্পের জন্য একটা মাটি উর্বরা আছে? চলি স্যার, প্রেমের জন্য কোনো মাটি উর্বরা নেই। আপনাকে আর বিরক্ত করবো না। খুব ভালো লাগলো। আসলে এই অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে মিশতে আমার ভীষণ 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 ভালো লাগে। কারণ আমাদের বয়সে বার্নার্ড শটার কথা আমার বারবার করে মনে পড়ে যায়। তিনি বলেছিলেন যে 40-এর পরে না মানুষ হয়ে যায় স্কাউন্ডেল। আমি নিজেও একটা স্কাউন্ডেল হয়েছি। আমাদের বয়সী মানুষগুলো সব স্কিনি খায়, অমুক খায়, তমুক খায়। তো বাচ্চাদের তো সেটা নেই। মানে শিশু জন্মাবার পর থেকে তার কৌতূহল নিয়ে জন্মায়। সে নতুন সবকিছু দেখছে, জানার প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর সে কিন্তু বাস্তব মানে তার পারিপার্শ্বিক থেকে পায় না। তা আমার মনে হয় আমার একটা দায়িত্ব যদি প্রশ্নের উত্তর দিতে পারি। খুব ভালো লাগলে, আমার চিরদিন ভীষণ ভালো লাগে। মানে আমার তো বুড়ো হয়েছি, 80-র কাছাকাছি চলে এসেছি। তা এই বাচ্চাদের অল্প বয়সী আমার ছেলের বয়সী সব ছেলে মেয়েদের সঙ্গে যদি এদেরকে ওই ঠিক কথাটা বলতে পারি, মানে যে কি তোমরা যদি করতে চাইছো, বোঝাতে পারি, এর থেকে বড় কিছু আর কিছু নেই। এখান থেকেই চাইল্ড উঠে আসবে, এখান থেকে বড় বড় অভিনেত্রী উঠে আসবে। একটু পরশ পাথর ছুঁয়ে দেওয়ার অপেক্ষা আর কি, আর কিছু না। ভালো থেকে। আজকে সুব্রত বাবু এসেছিলেন এখানে, সুব্রত কাঞ্জিলাল বাবু। তার দীর্ঘ নাট্য যাত্রাপথ বা শিল্প যাত্রাপথের এক অনন্য অভিজ্ঞতা আমাদের সঙ্গে তিনি শেয়ার করে নিলেন। দীর্ঘ যাত্রাপথে তাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম, মনোবিজ্ঞান সম্বন্ধে প্রশ্ন করেছিলাম। তিনি আমাকে আরো বৃহত্তর পরিসরে বুঝিয়ে গেলেন যে শুধু মনোবিজ্ঞান নয়, একজন শিল্পী হতে গেলে তিনি ঋত্বিক ঘটকের কথা ধরে বলেছেন, একজন শিল্পীকে হতে হয় সত্যনিষ্ঠ, অর্থাৎ কনফ্লিক্ট। জীবনে চলার পথে যে দ্বন্দ্ব এবং চলার পথ থেকে তুমি যে কি শিক্ষা নিচ্ছ তাতে যে তোমাকে কতটা সত্যনিষ্ঠ হতে হবে এবং সমাজের প্রতি তোমার দায় কি, একটি নাটক কেন করবো একজন শিল্পী হিসেবে, তিনি সেই ব্যাপারে বলেছেন। তার নাটকের মধ্যে দেখলাম অত্যন্ত রসবোধ, তার তার ফিলোসফি সম্বন্ধে জ্ঞান। তিনি প্রত্যেকটি ক্ষেত্রে নাটক পাঠের সময় দেখলাম যে দর্শনের কথা উল্লেখ করেছেন। আদবে এখানে যে চরিত্রটি, অর্থাৎ যে লেখক চরিত্রটি দেখলাম, তারই অবচেতন মন থেকে এখানে উঠে এলো তার দুটি কল্প জগৎ থেকে দুটি চরিত্র। তারা অনবরত তাকে প্রশ্ন মানে বিদ্ধ করতে লাগলো। তার যে চলার পথের ভুল, সেখান থেকে তিনি প্রেমকে যেভাবে উপেক্ষা করেছে সেই সম্বন্ধে
আমি তো অত্যন্ত সমৃদ্ধ হলাম, সেই সঙ্গে ব্যান্ডেল চারণিকের সকল সদস্যই বোধহয় সমৃদ্ধ হলো। যার যার কৌতূহলবশত তারা প্রশ্ন করলো এবং সেখান থেকে তিনি তার সাধ্যমতো উত্তর দিয়েছেন। ধন্যবাদ সুব্রত কাঞ্জিলাল বাবু মহাশয়কে। আজকে 20শে জুলাই, আজকে নাটকের পাঠের আসর একটা আড্ডাই করলাম সুব্রত কাঞ্জিলাল মহাশয়কে নিয়ে। অসাধারণ একজন নাট্যকার, যিনি একটি নাটক করে আমাদের এখানে শোনালেন। অসাধারণ একটি নাটক, এবং ওই নাটকটি আমরা খুব তাড়াতাড়ি নামাবো হয়তো। বিশেষ করে বলতে গেলে যে আজকে যে আয়োজনটা আমি কিরকম হবে বুঝতে পারিনি, কিন্তু এত ভালো উনি বলেছেন। নাটক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে যে আগামী দিনে কিভাবে আমাদের নাটক চলবে, কিভাবে নাটক আমরা এগোবো। এছাড়া আরো কিছু কোশ্চেন ছিল, যে আমাদের দলের ছেলেরা অনেক কিছু কোশ্চেন করেছেন, সেই কোশ্চেন গুলো ঠিকঠাক ভাবে উনি বলতে পেরেছেন, বোঝাতে পেরেছেন যে নাটকের যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে শিল্পীদেরকে এগিয়ে নিয়ে যায়, এবং নাটকের একটা ভাষা আছে, সেই ভাষাটা কিভাবে দর্শকের কাছে পরিবেশন করা যায়, এই সম্বন্ধে অনেক কিছু জ্ঞান আমরা ওনার কাছ থেকে পেলাম। এবার আগামী দিন ওনাকে নিয়ে আরেকটি নাটকের আড্ডা নিয়ে আমরা, যুক্তিতর্ক একটা আড্ডা নিয়ে আমরা এখানে আসবো। উনি এখানে বলে গিয়েছেন যে এই যুক্তিতর্ক নিয়ে একটু বেশি সময় নিয়ে যাতে আমরা একটা আড্ডা দিতে পারি, এই একটা অনুষ্ঠান আমরা করতে পারি, তারপর একটি নাট্য উৎসব আমরা নিয়ে আসবো। এবং ধন্যবাদ আমার সকল নাট্যচারণকে, সকল সদস্যদের, যারা এই অনুষ্ঠানটাকে সফল করলেন, এবং যারা বাংলাদেশ থেকে হোক এবং বাইরে অনেকে যারা লাইভ দেখলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলকে আমার অনুরোধ যে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তাদের এই অনুষ্ঠানটি। ধন্যবাদ শিল্পী বিতানকে, যে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন, এবং আমাদের এই সমস্ত যে আয়োজনের মধ্যে শিল্পী বিতান, মানে আমার বিতান যে বন্ধু ভাই যাই বলি না কেন, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ও থাকে, নিজের দলের মতন আলিঙ্গন করে একটি কাজ করে, যে কাজটার অর্থ দিয়ে তো হয় না, সবসময় একটা ভালোবাসা কাজ করে যায়। আগামী দিনে বিতানের কাছে আমার অনুরোধ যে এরকম অনুষ্ঠান যেন আবারও হয়, এবং বিতান যেন আমাদের সঙ্গে থাকে, এবং আপনারা যারা পাশে থাকলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।